যুদ্ধ থামবে কিসের বিনিময়ে থামবে? যুদ্ধ বিরতি হবে নাকি এটা কন্টিনিউ হবে? যে কৃষ্ণ সাগরে বিন্দু মাত্র ছাড় দিবে না রাশিয়া, এটা কিন্তু খুব স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে বিশ্ব সংযোগে গেস্ট হিসাবে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শকদের তরফ থেকে। ধন্যবাদ। বিশ্বদা, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে গতকালকে আমরা একটা যে প্রোগ্রাম করেছিলাম, সেখানে কিছু আমাদের দেশ এবং দেশের বাইরের বন্ধুরা কিছু কমেন্টস করেছে। কয়েকটা কমেন্টস পড়িনি, কারণ অনেক কমেন্ট এসেছে। সময় স্বল্পতার কারণে আমরা সব কমেন্টস পড়তে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, ভারত থেকে এক বন্ধু আমাদের লিখেছেন, ইন্ডিয়ার রাজনৈতিক নেতারা আর সামরিক কর্তাদের বক্তব্য একই সুর, যে কোনো যুদ্ধবিমান ধ্বংস হয়নি পাকিস্তানের আক্রমণে। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিমান ভূপতিত হওয়ার সংবাদ তিনি ভারতের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছেন। ভূপতিত বিমান কি ছাই হয়ে মাটিতে মিশে গিয়েছে? সামান্য আলামত কি পাকিস্তান দেখাতে পেরেছে? মানে প্রশ্ন করেছে সেই যে রাফাল সম্পর্কে। ধন্যবাদ, ভালো প্রশ্ন। কিন্তু যেটা হচ্ছে রাফাল সম্পর্কে যে জিনিসটা আপনি বলেছেন যে ভারতের রাজনৈতিক কর্তারা কিংবা সামরিক প্রধান, আপনি যা সম্প্রতি আপনি গত 2 সপ্তাহের তথ্যগুলো ঘেটে দেখেন, আপনাদের যে প্রতিরক্ষা দপ্তরও কিন্তু স্বীকার করেছে যে রাফাল ভূপাতিত হয়েছে। ইভেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু একদম আপনার সেটা নিজে বলেছে যে রাফাল ভূপাতিত হয়েছে। যুদ্ধক্ষেত্রে বিমান ভূপাতিত হতেই পারে, এটা কিন্তু বিষয়টা কিন্তু খুব স্বাভাবিক। এটা তো এমন না যে অপ্রতিরোধ্য কোনো কিছু। এককালে তো আয়রন ডোমকে অপ্রতিরোধ্য বলা হইতো, কিন্তু আমরা তো এর অবস্থায় দেখেছি গত 2 মাস আগেই দেখেছি। আচ্ছা, আমাদের এক চাকমা বন্ধু অনুগার চাকমা, উনি বলেছেন, পুতিন সার্বভৌমত্ব, তথ্য উপরস্থ হারানো গৌরব পুনরুদ্ধারের অনুকূলে কখনো চিরচেনা নয়। তার মানে পুতিনের ফাঁদে যে আসলে বিষয়টা পুতিনের ফাঁদে না। আমি আপনাকে বলি, পুতিন তো প্রেসিডেন্ট হওয়ার আগে কেজিবি প্রধান ছিলেন। দেখেন, যে সোভিয়েত ইউনিয়ন দেখে পুতিন বড় হয়েছে, যে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা বাহিনীর প্রধান হিসাবে পুতিন কাজ করেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন রাশিয়ান ফেডারেশন হলো, তখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় পুতিনকে সবচেয়ে বড় আঘাত করে মনস্তাত্ত্বিক জায়গায়। কারণ হচ্ছে কি, সমাজে সবচেয়ে শিক্ষিত মানুষ ছিল কারা? সমাজে সবচেয়ে শিক্ষিত মানুষ হচ্ছে শিক্ষকরা, যারা সমাজের দর্পণ। সোভিয়েত ফেডারেশন ভেঙে যাওয়ার পরে রাশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত ছিল এই স্কুল শিক্ষকরা, যাদের ম্যাক্সিমামে ছিল হচ্ছে নারী, এবং তাদেরকে অনৈতিক কাজ করতে বাধ্য হইতে হয়েছিল। এই জিনিসটা পুতিনকে সবচেয়ে বেশি আঘাত করে, যে কারণে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল মাফিয়ারা যা বলতো তাই হতো, এবং মাফিয়াদের কোনো কথার কেউ প্রতিবাদ করলে তার লাশ পাওয়া যেত। এটা ছিল রাশিয়ার বাস্তবতা, এবং সেই জায়গা থেকে আজকের রাশিয়া, এটা কিন্তু পুরোটাই পুতিনের। আচ্ছা, এখানে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা, চক্রবর্তী নামে পশ্চিমবঙ্গের এক বন্ধু লিখেছেন, আমেরিকার সঙ্গে চীন একসাথে পাখিদের সাথে থাকবে, সেটা এই সব বুদ্ধিজীবীদের পক্ষে সম্ভব, সুতরাং ভারতের পরাজয় অবধারিত, তাই না? উনি একটু কটাক্ষ করেছেন। না, আপনি যেটা বলছেন, আসলে আমরা কিন্তু সেই জায়গা থেকে বলছি না। আপনি যে জায়গা থেকে বলছেন, আমরা সেই জায়গা থেকে বলছি না। দায়িত্বশীল জায়গা থেকে যেমন আমরা তথ্য তুলে ধরি, কমেন্ট কিন্তু দায়িত্বশীল জায়গা থেকেই করা উচিত। কারণ হচ্ছে কি, এইখানে আমরাও তো গণমাধ্যম কর্মী। আমরা কিন্তু আপনার দেশের গণমাধ্যমও যেমন ঘাঁটি, আপনার দেশেও আপনার দেশের বিরুদ্ধে লেখা গণমাধ্যমের অভাব নাই। আপনি শুধু অন্য দেশের গণমাধ্যমকে দোষারোপ করে লাভ নেই। আপনার দেশে এরকম কয়েকশো গণমাধ্যম আছে যারা হচ্ছে আপনাদের বিপক্ষেই লিখে। তো সেইখানে আপনি যুক্তরাষ্ট্রকে, চীনকে আর বাংলাদেশকে দোষ দিয়ে লাভ নাই। কথার কথা বলে শুধু তো নিজেকে হাসির পাত্র কেন করবেন? আপনার জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা আমাদের কমেন্টগুলা কম নিচ্ছেন, আমাদের ভালো লাগছে। সময় স্বল্পতার কারণে আমরা আসলে সব আরো অনেক কমেন্ট আসলে পড়া যাচ্ছে না। এখন আমরা মূল অনুষ্ঠানে দাদা চলে যাই। সেটা হচ্ছে গত শুক্রবার আলাস্কায় 3.5 ঘন্টা বৈঠক।
গত পরশুদিন সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন দেশে ইউরোপের রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের ন্যাটোর নেতাদের সাথে ট্রাম্প বৈঠক করেছেন। বৈঠকে অনেক কিছু হয়েছে, অনেক কিছু আমরা এই টক শোতে বলেছি, গণমাধ্যমে এসেছে। আসলে এই ক্রেমলিন ইউক্রেনের দাবি ও প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলা আসলে কি, এগুলা ধীরে ধীরে কিন্তু এখন আমরা গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি। আপনি যদি সংক্ষেপে ইউক্রেন কি দাবি করছে, তারা কি কি প্রস্তাব রেখেছে যুদ্ধবিরতি, এখন তো ট্রাম্প তো চাচ্ছে কোনো সাময়িক যুদ্ধবিরতি না, একদম পুরো থামিয়ে দেওয়ার জন্য না, স্থায়ীভাবে। এটা একটা ভালো যে যদি যুদ্ধ বন্ধ হয় সেটা স্থায়ীভাবেই বন্ধ হওয়ার। আর যুদ্ধবিরতি ট্রাম্প বলেছে যে যুদ্ধবিরতি আমি দেখেছি এটা টিকে না। এখন দেখেন, আলোচনার জন্য আলোচনা করা বা মিডিয়া কভারেজ পাওয়া, এই দুইটা কিন্তু দুই জিনিস। ঠিক আছে, যুদ্ধে তো সবারই ক্ষতি। এখন আসি আপনি একটা জিনিস, যে এই যে গত 3.5 বছরে গত সোমবার দিনটা বোধহয় ইউক্রেনের জন্য খুব ভালো ছিল। কারণ হচ্ছে কি, ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি হচ্ছে ইউরোপের সব বড় নেতাদেরকে নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের ওভাল অফিসে এবং তার পক্ষে কথা বলাতে পেরেছেন। হ্যাঁ, এখন দেখেন এর প্রেক্ষিতে যে জিনিসটা হয়েছে, হ্যাঁ, আপনার ইউক্রেনকে রক্ষা করে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে মার্কিন প্রেসিডেন্ট কি পদক্ষেপ নেবেন, হ্যাঁ, এইটার একটা বড় আলোচনা কিন্তু এই গত সোমবারের যে মিটিং হলো সেই মিটিংয়ে কিন্তু হয়েছে। এবং যে মিটিংয়ে ইউরোপের সব নেতাদের সামনে পুতিনের সাথে কিন্তু অন্তত 40 মিনিট ওদেরকে থামিয়ে কথোপকথন করেছেন ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট। হ্যাঁ, এইটা কিন্তু খুবই একটা ইতিবাচক বিষয়। এখন দেখেন যে যুক্তরাষ্ট্রের যে কথাটা বলছেন, হ্যাঁ, যে শুক্রবার যে আলোচনা হলো আলাস্কায় আলোচনার রিপোর্টিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিপোর্টিং কর্মকর্তাদের, এতে কিন্তু কিছু আপনার তথ্যগত বিভ্রাট, সেই বিভ্রাটগুলো কি কি, তারা কখনো বলছে কি, পুতিন নাকি বলেছে জাপোরজিয়া খেরসান থেকে প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ডোনেৎস্কের বিনিময়ে, আবার বলেছে যে শুধু জাপোরজিয়া খেরসানের লাইন স্থির করতে হবে, আবার বলেছে যে সুমি খারকিভকে প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। এখন আসলে কোনটা? তবে এইরকম আরো বেশ কিছু প্রস্তাব কিন্তু দেখা গেছে যে মার্কিন রিপোর্টিং এর বিভ্রান্তি। কিন্তু একটা বিষয় কিন্তু এখানে স্পষ্ট, সেটাই মানে ল্যান্ড শপিং করতে হচ্ছে, অর্থাৎ টেরিটরি শপিং কিন্তু করতেই হচ্ছে। এবং এই বিষয়ে তার মানে আলাস্কা এই বিষয়ে 3.5 ঘন্টার বৈঠকে এই বিষয়টা আসছে, অবশ্যই আসছে। মানে এই জিনিসগুলো কিন্তু দেখেন, আমি এই কথাটা যেটা, হ্যাঁ, এই মজার বিষয় হচ্ছে কি, এই তথ্যটা কোত্থেকে আসছে দেখেন, এই তথ্যটা আসছে ইন্টারন্যাশনাল স্টাডি অফ ওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা দপ্তরের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা এটা বলছে। হ্যাঁ, এই তথ্য কিন্তু তাদের কাছ থেকে নেয়া। এখন দেখেন, এই যে গত শুক্রবারের পরে আরেক শুক্রবার কিন্তু চলে আসছে, এখন কিন্তু জিনিসগুলো সামনে আসতেছে। এখন দেখেন, আমরা যদি কিছু জায়গায় যাই যে, তাহলে তো যে মার্কিন এই থিঙ্ক ট্যাঙ্কটা কী বলতেছে, তারা বলতে কি নবরাশিয়া, এটা তারা একটা নতুন নামকরণ করছে যে নবরাশিয়ার জন্য ক্রেমলিন কিছু প্রস্তাব দিয়েছে বা প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত দিয়েছে, সেই জিনিসগুলাই তারা বলতেছে। এখন দেখেন, পুতিনের দাবি তো মূল দাবি কয়টা? পুতিনের মূল দাবি হচ্ছে 3টা। নাম্বার 1, ইউক্রেনকে অসামরিকরণ করতে হবে, মানে ওই যে আপনার ন্যাটোতে যোগ দিতে পারবে না। 2 নাম্বার হচ্ছে তাকে নিরপেক্ষ থাকতে হবে, সে ন্যাটোতে যোগ দিতে পারবে না। 3 নাম্বার হচ্ছে যে এখন যে আপনার সরকার আছে, তার নির্বাচন দিতে হবে, ভলোদিমির জেলেনস্কি তাকে সেই সরকারকে সরিয়ে দিয়ে অন্য সরকার বসাতে হবে, যে রুশ সমর্থিত, যেটা আগে ছিল। ঠিক আছে, আগে যেটা ছিল। এখন দেখেন, এই বিষয়গুলো নিয়ে কি, তো ওই যে আমি যেটা বলতেছিলাম যে ইন্টারন্যাশনাল স্টাডি অফ ওয়ার, ওরা কি বলছে, ওরা বলতেছে কি, যে পুতিনের যে এই যুদ্ধবিরতি শর্ত আসলে ইউক্রেনের
আত্মপক্ষ সমর্পণের সমান সমান। এটা তো আসলে বিষয়টা কিন্তু ওইদিকে। হ্যাঁ, এতে কি হবে, ইউক্রেনের প্রতিরক্ষা যেমন দুর্বল হয়ে পড়বে, একই রকম ভাবে হ্যাঁ ইউক্রেনের কিন্তু শান্তির নিশ্চয়তাও থাকবে না। এখন দেখেন, আমি একটা জায়গায় বলি যে যেটা বলেছে যে আলাস্কার এতে যদি হ্যাঁ যুক্তরাষ্ট্রের যে রিপোর্টিং এর বিভ্রান্তি, সেই বিভ্রান্তি বলে যদি বলি যে আপনার লুহানস্ক এবং দোনেস্ক মানে হ্যাঁ দানবাস অঞ্চল যদি ছেড়ে দেয়, হ্যাঁ দানবাস অঞ্চল ছেড়ে দিয়ে যেটা আমেরিকার কর্মকর্তাদের বরাত, যদি দানবাস অঞ্চল ছেড়ে দেয় তাহলে কি হবে, হ্যাঁ তাহলে খেরসন জাপোরিজিয়া, হ্যাঁ এগুলা খেরসন জাপোরিজিয়া কিন্তু হবে না। এটা কিন্তু বলে নাই যে খেরসন জাপোরিজিয়া থেকে রুশ বাহিনী সরে যাবে, বিষয়টা তা না। তাহলে কি হবে, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলে হ্যাঁ যুদ্ধক্ষেত্রে হ্যাঁ স্থিতিশীলতা থাকবে, হ্যাঁ এইটা বজায় থাকবে। এইটা হচ্ছে রাশিয়া এখন। এখন যুদ্ধক্ষেত্রে স্থিতিশীলতা বলতে আপনি কি বুঝেন, সেটা হচ্ছে রাশিয়া বুঝে আর যুক্তরাষ্ট্র বুঝে। ইন্টারন্যাশনাল স্টাডি অফ ওয়ারের দাবি করা হ্যাঁ নিউ রাশিয়ার যে ম্যাপটা দেখতেছে, ম্যাপ তারা তৈরি করেছে, এই ম্যাপ অনুযায়ী আমি আপনাদেরকে বললাম এই ম্যাপে আরো কিছু অঞ্চল আছে, আমি সেই জায়গাগুলোতে আসবো। তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার দুইটা আলোচনা, আলাস্কা এবং ওভাল অফিসে যে আলোচনা হয়েছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ ন্যাটোর বিকল্প। ন্যাটোর বিকল্প মিনস এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা সরাসরি এসে যাচ্ছে যে তারা ইউক্রেনীয়দের প্রোটেকশন দিবে, যে আপনার ন্যাটো না ন্যাটোর সাথে মিলে আপনার ন্যাটো থাকবে না, একটা নিরপেক্ষ আপনার আমরা যেমন ইউএনকে দেখি শান্তি মিশনে অংশগ্রহণ করে, ইউএনের যে সোলজাররা একটা দেশে যায় তারা শান্তিটা প্রতিষ্ঠার চেষ্টা করে, সেরকম আমেরিকান আদলে এই জায়গাটা একটু ক্লিয়ার করেন। কারণ এই প্রশ্নটা বারবার আলাস্কায় আসছে এবং পুতিন সম্মত জানাইছে। এই প্রশ্নটা আপনার জেলেনস্কির সাথে, ইউরোপিয়ান নেতাদের সাথে, ইউরোপীয় কান্ট্রির প্রেসিডেন্টদের সাথে আপনার ট্রাম্পের আলোচনা হয়েছে, এই আলোচনাটা আসছে এবং আপনার জেলেনস্কি উনিও সম্মত হয়েছে যে আমেরিকা তাদের নিশ্চয়তা, নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য একটা নতুন বাহিনী হোক, জোট হোক তৈরি করছে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। ইউরোপের নেতাদের সাথে বৈঠকে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে ইউক্রেনের নিরাপত্তায় হ্যাঁ যে নিশ্চয় কাজ করতে হবে ইউরোপের দেশগুলোকেই, এটার যে সুপারভিশন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র করবে, এইটা একটা। আরেকটা কথা বলেছেন যে প্রয়োজনে ইউক্রেনে আমেরিকা তার বাহিনী পাঠাবে। তার মানে কি দাঁড়ালো, যে ইউক্রেনে এখন আমেরিকা ঘাঁটি করবে, হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি হবে। এখন এই যে ইউক্রেনে যুক্তরাষ্ট্র বেস করবে, এইটা কি রাশিয়া মেনে নিবে কিনা সেইটাই তো বড় কোশ্চেন। সেটা মেনে রাশিয়া চুক্তি করবে কিনা। আর এখানে দেখেন, যদি এখন এই যে যুদ্ধবিরতি চুক্তি, এইখানে যুক্তরাষ্ট্র কি মনে করে, যুক্তরাষ্ট্র মনে করে এই যুদ্ধবিরতি চুক্তি যদি হয় তাহলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের উৎপাদন বাড়বে, হ্যাঁ সামরিক সক্ষমতাও বাড়বে। কারণ আগেই বলেছি ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যে পরিমাণ অস্ত্র ব্যয় করেছে তা ঘাটতি পূরণ করতে যুক্তরাষ্ট্রের অনেক সময় লাগবে। এইটা প্রায় 20 বছরের মতো। আমরা এখন দেখেন, যদি প্রতিরক্ষা মাঠ যদি কোনো দেশের দুর্বল হয়ে যায় তাহলে তো ওই দেশে ভালো খেলা হয় না। তো এতক্ষণ আমরা যা বললাম এটাই আসলে কিন্তু বিষয়টা ওই রকমই কিছুটা গেল। হ্যাঁ, নেটো এবং যুক্তরাষ্ট্রের যে বৃহৎ পরিকল্পনা, সেই পরিকল্পনা ঘুরে বালি হয়ে যায়, একদম পুরো বেচতে যাবে। সেই পরিকল্পনা বেচতে যাবে বিদায়ী কিন্তু এখন যেটা হয়েছে যে আপনার আগে বলছে যে আগে হচ্ছে এই চুক্তি করো, মানে হচ্ছে কি দেখেন এখানে খেরসনের তো অনেকটা অঞ্চল অলরেডি দখলেই, উপকূলে দেখেন খেরসন দখল করার কারণে ইউক্রেন কোন ঝুঁকিতে পড়বে সেটা আমি একটু আপনাদেরকে বলি। সেইটা হচ্ছে যে পানির যে উৎস
সেই একটা বড় উৎস কিন্তু, হ্যাঁ, মিঠা পানির যে উৎস, এটা কিন্তু এই খেরসনে। হ্যাঁ, এটা যদি নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া, তাহলে কিন্তু সেই যে প্রাকৃতিকভাবে চাপে পড়বে ইউক্রেন, পানির চাপে পড়ে যাবে ইউক্রেন। যেমনটা হচ্ছে ক্রিমিয়া দখলের পরে করছিল, যে ক্রিমিয়ারও যে সবচেয়ে বড় পানির উৎস, এটাতে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা দাদা, আপনাকে এখানে থামিয়ে দিচ্ছি, আমাদের প্রোগ্রামটা আসলে অনেক বড় হয়েছে, কিন্তু সর্বশেষ আপনি 1 মিনিটে আমাকে উত্তর দেন। আপনি 2টা বৈঠক দেখেছেন, শুনেছেন, দেখার ভিডিওর কথা বলছি, অ্যানালাইসিস করেছেন, আপনি যেহেতু একটা এজেন্সিতে আছেন, একটা টেলিভিশনে আছেন, সব কিছু মিলিয়ে এই যে বক্তব্যগুলো আসছে, অ্যানালাইসিসগুলো আসছে, আপনার কাছে কি মনে হয় যে আসলে শান্তি কি প্রতিষ্ঠিত হবে? ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত নোবেল প্রাইজ পাবেন? এটা আরেকটা প্রশ্ন, এটার উত্তর আজকে দিবেন না। এই শান্তি চুক্তি তো না, যুদ্ধবিরতি হবে কি হবে না, আপনি 1 মিনিটে এর আগে এখন দেখেন, সব ছাপিয়ে একটা বিষয় কিন্তু সামনে আসছে, যেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে নেতারা, তারা কি বলছেন। মূল জিনিস হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা। তারা হচ্ছে যে চুক্তির আগে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চান, এবং যেটা হচ্ছে এই শান্তি চুক্তির আগেই এই নিশ্চয়। হ্যাঁ, যদিও আমি বলছিলাম যে মার্কিন বাহিনী পাঠানোর বিষয়ে অলরেডি ট্রাম্প একটা করে, কিন্তু এই বিষয়টার আউটলাইন কিন্তু এখনো প্রকাশ করেনি। আদৌ সেটা কি রাশিয়া মানবে কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। রাশিয়া যদি না মানে, তাহলে কিন্তু পুরোটাই বেঁচে যাবে। এখন যদি ইউক্রেন আমেরিকান বাহিনী এখন যদি ঢুকে, তাহলেও কিন্তু আরেক সমস্যার দিকে যাবে। ফলে এইটা একটা বিষয় থেকে গেল। তার চেয়ে বড় বিষয় হচ্ছে কি, ভূমি বিনিময়ের যে জটিল সমীকরণ তৈরি হয়েছে এখানে, এটা কিন্তু তার চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে এখন হচ্ছে কি, কেউ বলছে দানবাস অঞ্চল ছেড়ে দিতে হবে, কেউ বলছে যে খেরসন অঞ্চল ছেড়ে দিতে হবে, কেউ বলছে জাবরজিয়া রক্ষায়, আবার কেউ বলছে সুমি খার্কিভ অঞ্চল রাশিয়া ছেড়ে দিতে। হ্যাঁ, কিন্তু এই যে ভূমি বিনিময় করতে হবে, এটা কিন্তু ঘুরে ফিরে সব জায়গায় আসছে। কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে সেটা কোন অঞ্চল কিভাবে বিনিময় হবে, এই জায়গাটা কিন্তু আসলে কোথাও স্পষ্ট হয়নি। যুদ্ধ থামবে কিসের বিনিময়ে থামবে, সেটা কিন্তু এখন মূল বিষয়। যারা হচ্ছে এর সাথে সরাসরি জড়িত, তারাই কিন্তু ভালো বলতে পারবে। তবে হ্যাঁ, রাশিয়ার সীমান্তে মোট সাগর আছে 12টা, তার মধ্যে 11টা একমাত্র কৃষ্ণ সাগর হচ্ছে, যেটা দিয়ে রাশিয়া সারা বছর পণ্য রপ্তানি করতে পারে, আর বাকিগুলো হচ্ছে বরফাচ্ছন্ন থাকে। ফলে যে কৃষ্ণ সাগরে বিন্দু মাত্র ছাড় দিবে না রাশিয়া, এটা কিন্তু খুব স্বাভাবিক, শতভাগ স্বাভাবিক। আমি সর্বশেষ আজকে দর্শক আপনাদেরকে একটা প্রশ্ন রাখছি, দাদাকে একই প্রশ্ন রাখছি। আপনার সিক্স সেন্স কি বলে? যুদ্ধ বিরতি হবে নাকি এটা কন্টিনিউ হবে? এক কথায় যদি বলতে চাই, আমার মনে হচ্ছে না যে এবার হবে। আচ্ছা, শুরুটা হলেও কিন্তু এবারে যুদ্ধবিরতিটা নিরাপত্তা ইস্যুতে গিয়ে আটকে যাবে। ল্যান্ড শপিং এ কোনো ঝামেলা? ল্যান্ড শপিং তো আছেই, সাথে নিরাপত্তার বিষয়, ল্যান্ড শপিং এবং হচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা, এই দুটাতে যে গিয়ে হচ্ছে আটকে যাবে। আচ্ছা দর্শক, আপনারাও জানাবেন যে এবারে যে বৈঠক এবং সামনে যে জেলেনস্কি বলেছেন আগামী 2 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে এর একটা খসড়া তৈরি করে যে পুতিনের সাথে ত্রিপক্ষীয় বা দ্বিপক্ষীয় যে আলোচনা হবে, সেখানে ব্যাপারগুলো ক্লিয়ার করবে। কিন্তু আমরা আন্তরিকভাবে চাই এটা থামুক, 2 দেশে শান্তি বজায় আসুক, পুরো বিশ্বে শান্তিটা ছড়িয়ে পড়ুক। কেন বিশ্ব অশান্ত থাকলে সব কিছুই বন্ধ হয়ে যায়। আমরা যারা বাংলাদেশি, আমাদের উপরে এর এফেক্ট পড়ছে এবং ভবিষ্যতে আরও পড়বে প্রতিটা সেক্টরে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, দ্রব্যমূল্য থেকে শুরু করে, মানুষের জীবনযাত্রা যা লাগে সব কিছুতে ব্যাঘাত ঘটছে। ইউক্রেন অনেক দূরে, রাশিয়া প্রচুর দূরে, কিন্তু এর এফেক্ট কিন্তু আমরা পাচ্ছি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ইউক্রেন যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গে এখানে দ্রব্যমূল্য যেগুলো গম থেকে শুরু করে, আটা থেকে শুরু করে, জব, তেল, এগুলোর দাম কিন্তু সবকিছুর উপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মূল্যস্ফীতি যে শুরু হয়েছিল, সেই লাগাম কিন্তু আমরা এখনো টানতে পারিনি। তাহলে আমরা যে নিশ্চিন্তে বসে থাকবো যে একদম হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধ লাগছে, আমি এফেক্ট হব না, এটা খুব একটা ভ্রান্ত ধারণা। কারণ হচ্ছে গ্লোবাল তাই নয়, আমরা তো ধরেন 87 টাকার ডলার ধীরে ধীরে করে কত উঠলো 125-26 টাকা, 127 পর্যন্ত, এখন বোধহয় 127 মধ্যে আছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনাটা একটু দীর্ঘ ছিল, কিন্তু আলোচনাটা এমন পর্যায়ে চলে গেছে, সারা বিশ্বের চোখ তো এখানে, এই জন্য আমরা একটু অ্যানালাইসিস করতে বেশি সময় নিলাম। ধৈর্য সহকারে আজকের পুরো ভিডিওটা দেখুন, কমেন্টে জানান, আমাদের ভিডিওগুলা
কতটুকু সময় হওয়া উচিত এটাও আপনারা আমাদেরকে জানান। এখানে কোনো কিছু যদি আপনারা জানতে চান আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করব তথ্যবহুল, আমি আবার বলছি তথ্যবহুল আলোচনা আমরা করি এবং করব। আমরা কোনো ধরনের তথ্য বিভ্রান্ত সৃষ্টি করি না। আপনি আমাদের আলোচনা গুগলে সার্চ করে দিতে পারেন, যদি ভুলে আমরা কিছু বলে থাকি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ওটা আমাদের ধরিয়ে দিবেন যদি আমাদের কোনো ভুল তথ্য থাকে। তো আমাদের সেই সুযোগ খুব কম, তারপরেও মানুষ তো দু একটা ছোটোখাটো ভুল, শব্দের ভুল হতে পারে। তো আমাদের ভিডিওগুলো বরাবরের মতো লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামীকাল আবার এখানে একই স্টুডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।